ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি হট ওয়ার্কিং অফ মেটালস নিয়ে বিশদে আলোচনা করব। হট ওয়ার্কিং কাকে বলা হয়, হট ওয়ার্কিং এর কি কি অ্যাডভান্টেজ আছে, কি কি লিমিটেশন আছে, আর হট ওয়ার্কিং করলে একটা মেটালের উপরে কি কি এফেক্ট পড়ে সেই নিয়ে বিশদে আলোচনা করব। তো প্রথমে দেখি যে হট ওয়ার্কিং কাকে বলা হয়। এখানে আমরা হট ওয়ার্কিং এর ডেফিনেশন দেখতে পাবো। হট ওয়ার্কিং অফ মেটালস রিফার্স টু দ্য ডিফর্মেশন অফ মেটালস অ্যাট elevated temperatures typically above their recrystallization temperature। তো কোনো একটা মেটালকে প্রথমে আমরা হিট করব। হিট কতটা ডিগ্রি সেলসিয়াসে করব? হিট করব সেই মেটালের রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরে এবং মেল্টিং পয়েন্টের নিচে, মানে সেমি সলিড স্টেটে সেই মেটালটা থাকবে। সেই মেটালটাকে আমরা সেমি সলিড স্টেটে নিয়ে যাব হিট করে, এবং তারপরে আমরা তার উপরে আমরা কন্টিনিউয়াস প্রেসার অ্যাপ্লাই করতে পারি, বা সাডেন ব্লো, বা আমরা রিপিটেড হ্যামারিং করতে পারি। রিপিটেড হ্যামারিং করে ফোর্স অ্যাপ্লাই করে আমরা সেটাকে নির্দিষ্ট শেপে কনভার্ট করতে পারি। এটা হলো হট ওয়ার্কিং। হট ওয়ার্কিং করার ফলে মেটালের মধ্যে বেশ কিছু যেই ধর্ম আছে সেগুলো পরিবর্তিত হয়। তো আমরা হট ওয়ার্কিং এর বিভিন্ন এক্সাম্পল আমরা পেয়ে থাকি, যেমন হট রোলিং, হট ফোর্জিং, হট ও এক্সট্রুশন। এগুলো হলো হট ওয়ার্কিং এর এক্সাম্পল। তো ফার্স্ট যেটা আছে সেটা হলো হট রোলিং। হট রোলিংটা মোটামুটি হবে এইরকম। হট রোলিং প্রসেস এরকমভাবে বলা হয়ে থাকে, দুটো রোলার থাকবে, দুটো রোলারের মাঝে একটা মেটাল, হিটেড মেটালকে পাস করানো হবে, ফলে এই মেটালের যে থিকনেস থাকবে, এই যে থিকনেস, এই থিকনেসটা কমে যাবে সাধারণত। এটাকে বলবো আমরা হট রোলিং। তো এই হট রোলিং এর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে। তো এই হট রোলিং এর আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের শীট, প্লেট, বিভিন্ন স্ট্রাকচারাল শেপ তৈরি করতে পারি। আরো হট ওয়ার্কিং আর একটা এক্সাম্পল হলো হট ফোর্জিং। তো হট ফোর্জিং কি? হট ফোর্জিং হলো যে কোনো একটা মেটালকে প্রথমে আমরা হিট করব, হিট করার পরে সেটাকে আমরা রিপিটেড হ্যামারিং অথবা কন্টিনিউয়াস প্রেসার অ্যাপ্লাই করে সেটাকে নির্দিষ্ট শেপে আমরা কনভার্ট করব। সেই হট ফোর্জিং ওপেন ডাই হতে পারে বা ক্লোজ ডাই হতে পারে। তো এটা একটা হট ফোর্জিং এর এক্সাম্পল। এখানে একটা কোনো মেটালকে আমরা নিয়েছি, হিট করেছি, এবং এই হ্যামার দিয়ে আমরা হ্যামারিং করছি। এটা হলো হট ফোর্জিং এর এক্সাম্পল। তো হট ফোর্জিং এর বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে ম্যানুফ্যাকচারিং এ, যেমন গিয়ার তৈরি করা হয়, গিয়ার ক্র্যাঙ্কশ্যাফট তৈরি করা হয়, বিভিন্ন কানেক্টিং রড তৈরি করা হয়, আর বিভিন্ন যেসব পার্ট যেগুলোতে হাই স্ট্রেংথ লাগে সেগুলো আমরা সাধারণত ফোর্জিং প্রসেসে করে থাকি। কারণ ফোর্জিং প্রসেসে যদি কোনো মেশিন কম্পোনেন্ট বা কোনো প্রোডাক্ট তৈরি করা হয় তার কিন্তু স্ট্রেংথ খুব হাই হয়, স্ট্রেংথ, টাফনেস, ডাক্টিলিটি এগুলো খুব হাই থাকে। আর একটা এই হট ওয়ার্কিং এর এক্সাম্পল হলো হট এক্সট্রুশন। হট এক্সট্রুশন কি? হট এক্সট্রুশনের প্রসেসের ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তাই এখানে কি হয়, এখানে একটা সিলিন্ড্রিক্যাল একটা অংশ থাকে, সিলিন্ড্রিক্যাল শেপের একটা অংশ থাকে, এখানে র্যাম থাকে, আর থাকে বিভিন্ন শেপের একটা নির্দিষ্ট শেপের আউটপুট দেওয়ার জন্য ডাই থাকে। তাহলে এখানে হলো আমাদের ডাই, এটা হলো র মেটাল, এটা হলো আমাদের র্যাম। র্যামটাকে আমরা যখন প্রেসার অ্যাপ্লাই করব, এই হিটেড র মেটাল এদিক দিয়ে এখানে ডাই যে শেপ থাকবে সেই শেপ দিয়ে এখানে আমাদের প্রোডাক্ট বেরোবে। এটা হলো এক্সট্রুশন। এক্সট্রুশনটা অনেকটা আমরা যখন টুথপেস্ট টিউব থেকে টুথপেস্ট বের করি, অনেকটা সেই রকম ধরনের এক্সট্রুশন প্রসেসটা। তো এক্সট্রুশনের ফলে আমরা বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি করে থাকি, যেমন টিউবস, রড, বিভিন্ন কমপ্লেক্স ক্রস সেকশনাল শেপ আমরা এক্সট্রুশনের সাহায্যে তৈরি করে থাকি। তো এই হলো হট এক্সট্রুশনের এক্সাম্পল। এবার হট এক্সট্রুশনের ফলে আমাদের কি কি অ্যাডভান্টেজ আছে, আমরা হট এক্সট্রুশন কেন করব সেগুলো দেখে নেওয়া যাক। দেখো, হট এক্সট্রুশনের ফলে কি হয়, ডাক্টিলিটি অ্যান্ড ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স আর ইমপ্রুভড। তাহলে কোনো একটা মেটাল থাকবে, সেই মেটালের উপর যদি হট ওয়ার্কিং করা হয় তাহলে সেই মেটালের ডাক্টিলিটি আর ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স ইমপ্রুভ করবে। ডাক্টিলিটি কি আমরা জানি, ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স মানে ধরো কোনো একটা মেটালের উপরে সাডেন ফোর্স অ্যাপ্লাই করা হলো, সাডেন ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হতে পারে, এই মেটালটা বেঁকে যেতে পারে বা ভেঙে যেতে পারে, কিন্তু তার স্ট্রেংথ অনেকটা বাড়িয়ে দেবে, মানে যদি আমরা হট ওয়ার্কিং এ সেই মেটালটাকে তৈরি করি। নেক্সট কি আছে, নেক্সট আছে লার্জ রিফর্মেশনস ইন দ্য মেটাল আর ইজিলি অবটেন্ড বিকজ নো স্ট্রেন হার্ডেনিং। মানে কোনো একটা মেটালকে যখন আমরা ডিফর্ম করতে যাই হিট না করে, তখন কি হয়, ডিফর্ম করতে গেলে সেই মেটালটা ভেঙে যেতে পারে। তবে নর্মাল টেম্পারেচারে যদি সামান্য একটু ডিফর্মেশন করতে যায় তাতে কিন্তু প্রোডাক্টটা ভেঙে যায় না, কিন্তু যদি লার্জ ডিফর্মেশন করতে যায় তখন কিন্তু ভেঙে যায়। কিন্তু এই হট ওয়ার্কিং করলে কিন্তু মেটালকে যদি আমরা খুব বেশি ডিফর্ম করতে যাই, যদি লার্জ ডিফর্মেশন করতে যাই তাতে কিন্তু মেটাল ভেঙে যায় না। আর কি হয়, এই ক্ষেত্রে যে স্ট্রেন হার্ডেনিং, মানে নর্মাল টেম্পারেচার যেটা হয় স্ট্রেন হার্ডেন্ড হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে সেটা হয় না।
আর কি থার্ড যেটা হলো সেটা হলো পোরোসিটি ইন মেটাল ইজ মিনিমাইজড। যদি মেটালের মধ্যে কোনো রকম পোরোসিটি থাকে, মেটাল যদি পোরাস হয় তাহলে সেই মেটালটা পোরাস মেটাল থাকে না, একটা সলিড মেটালে কনভার্ট হয়। তারপরে কি আছে, প্রসেস ইজ র্যাপিড অ্যান্ড রিকোয়ার্স লেস পাওয়ার। তাহলে এই যখন আমরা মেটালকে হিট করার ফলে মেটালটা অনেকটা প্লাস্টিকের মতো হয়ে যায়, ফলে এর উপরে আমরা কি অল্প ফোর্স অ্যাপ্লাই করেই কিন্তু এটাকে ডিফর্মেশন করতে পারি। তাহলে প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে, যেহেতু মেটালটা সফট হয়ে যাচ্ছে, অতটা হার্ড থাকছে না, এবং কম পাওয়ারও কিন্তু আমাদের এক্ষেত্রে লাগবে, লেস পাওয়ার। নেক্সট আমাদের ব্রিটেল ম্যাটেরিয়াল থাকে, ব্রিটেল ম্যাটেরিয়ালস ক্যান অলসো বি হট ওয়ার্ক। তো ব্রিটেল ম্যাটেরিয়ালকেও কিন্তু আমরা হট ওয়ার্কিং এ ডিফর্মেশন করতে পারবো। লাস্ট হলো অ্যাডভান্টেজ, ভেরি ফেভারেবল গ্রেন সাইজ ক্যান বি অ্যাচিভড। তো হট ওয়ার্কিং করলে কি হয়, হট ওয়ার্কিং করলে মেটালের মধ্যে যে গ্রেনগুলো থাকে সেই গ্রেনগুলো কি হয়, নির্দিষ্ট শেপে আমাদের সাজানো হয়ে যায়, ফলে মেটালে যে ধর্ম থাকে সেটা আর একটু উন্নত হয়ে যায়। এ হলো অ্যাডভান্টেজেস। এরপরে কি কি লিমিটেশন আছে সেগুলো দেখবো। তো লিমিটেশন অফ হট ওয়ার্কিং। তো ফার্স্ট, যেহেতু মেটালটাকে আমরা হিট করছি তো মেটাল হিটেড কন্ডিশনে থাকছে, তাহলে কি কি অসুবিধা হতে পারে দেখো। টুলিং অ্যান্ড হ্যান্ডলিং অফ হট মেটালস আর ডিফিকাল্ট অ্যান্ড কস্টলি। তাহলে এই যে পেনটাকে আমি ধরে আছি, মনে করে পেনটা মেটালের, তো ঠান্ডা আছে বলে ধরতে পারছি, যদি এটাকে হিট করা হতো তাহলে আমাদেরকে এটা ধরার জন্য অন্য কোনো জিনিসের সহায়তা নিতে হতো। সেটা হতে পারে সাঁড়াশি, যেমন টং দিয়ে আমাদেরকে ধরতে হতো এটা, তবেই কিন্তু আমরা এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারতাম। তো এটাকে জাস্ট ইমাজিন করে টং দিয়ে ধরে আমি এটার উপরে লিখছি, সেটা নিশ্চয়ই পসিবল হতো না। তাহলে সেরকমভাবে হট ওয়ার্কিংয়ে কোনো মেটালকে যদি আমরা হ্যান্ডেলিং করতে যাই তখন কিন্তু অন্য কোনো ইনস্ট্রুমেন্টের সহায়তা নিতে হয়, এবং এর ফলে যেই কস্ট, যেটা খরচ, সেটা কিন্তু বেড়ে যায়। নেক্সট কি আছে দেখো, ক্লোজ টলারেন্স অন ডাইমেনশনস নট পসিবল। তাহলে ডাইমেনশন টলারেন্স যেটা, সেটা খুব কাছাকাছি নেওয়া পসিবল হয় না, কারণ হিটেড করছি, বারবার ডাইমেনশন আমরা মারতে পারছি না। তারপরে হিট করার পরে যখন সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন আবার সেটা ডাইমেনশন কন্ট্যাক্ট করে যাচ্ছে, ফলে ক্লোজ টলারেন্স ডাইমেনশন আমরা পাই না, একদম টাইট ডাইমেনশন সেটা কিন্তু আমরা পেতে পারি না, একটু এদিক ওদিক বেশি হয়। নেক্সট কি আছে দেখো, নেক্সট যেটা আছে সেটা হলো নো ডাইমেনশনাল স্টেবিলিটি। তো ডাইমেনশনের যে স্টেবিলিটি সেটা কিন্তু থাকে না, কারণ দেখো আমরা মেটালটাকে হিট যখনই করছি তখনই মেটালের ডাইমেনশন বেড়ে যাচ্ছে, এবার যখন ঠান্ডা হচ্ছে তখন সেটা কন্ট্রাক্ট করছে, ফলে ডাইমেনশনাল স্টেবিলিটি থাকছে না। নেক্সট হলো সারফেস অক্সিডেশন অ্যান্ড ডিকার্বোনাইজেশন। তো সারফেসের উপরে অক্সাইড ফর্ম করে এবং ডিকার্বোনাইজেশন হয়। মানে ধরো কোনো মেটালকে যখন আমরা হিট করি, কোনো মেটালকে যখন আমরা হিট করি তখন কি হয়, তখন এ বাতাসের অক্সিজেনের সাথে, এবং অক্সিজেন বাতাসে থাকছে, আর কি থাকছে, কার্বন ডাইঅক্সাইড থাকছে, হিট করছে, তখন এই যে মেটালের কণা আছে, মেটালিক কণাগুলো বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড ফর্ম করছে, এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, ফলে ডিকার্বোনাইজেশন হচ্ছে। এর ফলে কি হয়, এর ফলে এর মধ্যে স্কেলিং হতে পারে, ছোট ছোট দাগ হতে পারে, ছোট ছোট বিন্দু এখান থেকে উঠে যেতে পারে, বা এরকম বিভিন্ন রকম দাগ হয়ে যায়, স্কার হয়ে যায়, স্কেলিং। ফলে এর ফলে যে সারফেস সেই স্মুথনেসটা নষ্ট হয়ে যায়। লাস্ট লিমিটেশন কি আছে, সেটা হলো হাই এনার্জি কনজাম্পশন। একে মেটালকে যেহেতু তোমার হিট করতে হচ্ছে, হিট করার জন্য এই যথেষ্ট পরিমাণ এনার্জি কনজিউম করছে। তো এ হলো লিমিটেশন অফ হট ওয়ার্কিং। তো আরো কিছু লিমিটেশন আছে, কিন্তু এগুলো হলো প্রধান লিমিটেশন। নেক্সট কি হলো, নেক্সট যেটা আলোচনার বিষয় সেটা হলো ইফেক্টস অফ হট ওয়ার্কিং এর আমাদের কি কি ফলাফল আছে। যখন একটা মেটালকে আমরা হট ওয়ার্কিং করি, সেই হট ওয়ার্কিং করার জন্য সেই মেটালের উপর কি এফেক্ট পড়ে সেগুলো এবার দেখে নেওয়া যাক। চলো, ফার্স্ট হলো রিক্রিস্টালাইজেশন। আমরা কি বলি, আমরা বলেছি যে হট ওয়ার্কিং এ আমরা মেটালকে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার উপরে হিট করি এবং মেল্টিং পয়েন্টের নিচে সেই হিটটা থাকে। তাহলে যখনই আমরা হিট করি তখন কি হয়, তখন হয় ওয়ান অফ দ্য প্রাইমারি ইফেক্টস অফ হট ওয়ার্কিং ইজ রিক্রিস্টালাইজেশন। At elevated temperatures, new grains form, replacing the strained and deformed grains in the material. তাহলে নতুন গ্রেন ফর্ম হয়, যেই গ্রেনগুলো কি করে, রিপ্লেস করে কাদেরকে, পুরাতন যে স্ট্রেন্থ গ্রেন থাকছে সেগুলোকে। তার ফলে রিক্রিস্টালাইজেশন হয়। এর ফলে কি হয়, এর ফলে রিফাইন্ড অ্যান্ড মোর ইউনিফর্ম গ্রেন স্ট্রাকচার তৈরি হয়, ফলে মেটালের যেই প্রপার্টি সেটা একটু উন্নত হয়।
নেক্সট কি আছে দেখো, নেক্সট হলো যেটা, সেটা হলো গ্রেন গ্রোথ। আমরা যখন কোনো মেটালকে হিট করছি, হিট করার ফলে সেটাকে ডিফর্ম করছি। ডিফর্ম করার জন্য যে গ্রেনগুলো থাকে, গ্রেনগুলো কি হয়, যত বেশি ডিফর্ম করছি তত বেশি সেগুলো লম্বা হতে থাকে, লম্বা হতে হতে পাতলা হয়ে যায়। তাহলে আমরা যদি হিটটাকে আরো বেশি বাড়িয়ে দিই এবং আরো বেশি ডিফর্ম করি, তাহলে কি হবে, এই যে গ্রেনগুলো থাকে, গ্রেনগুলো এরকম হওয়ার বদলে আরো বেশি পাতলা হয়ে যাবে। তাহলে কিন্তু গ্রেনের যে স্ট্রেংথ সেটা কিন্তু কমে যাবে। তাহলে হোয়াইল recrystallization leads to refined grains, prolonged exposure to high temperatures during hot working can also cause grain growth. গ্রেন গ্রোথ যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু প্রপার্টি যেটা হবে সেটা কিন্তু ম্যাটেরিয়াল প্রপার্টি সেটা নিচের দিকে নেমে যাবে, আরো বেশি উন্নত হবে না। তো এটা আরেকটা ইফেক্ট। নেক্সট ইফেক্ট হলো রিডাকশন ইন হার্ডনেস অ্যান্ড স্ট্রেংথ। তাহলে আমরা যখন মেটালকে হট ওয়ার্কিং করি তার ফলে কিন্তু এর হার্ডনেস আর স্ট্রেংথ কিন্তু কমে যায়। কোল্ড ওয়ার্কিং হার্ডনেস আর স্ট্রেংথ বেড়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু কমে যায়। হট ওয়ার্কিং জেনারেলি লিডস টু এ রিডাকশন ইন হার্ডনেস অ্যান্ড স্ট্রেংথ অফ দি ম্যাটেরিয়ালস। This is due to the elimination of strain hardening and the formation of new less deformed microstructure. এই জন্য কি হয়, হার্ডনেস এবং স্ট্রেংথ কমে যায়। নেক্সট হলো ইমপ্রুভড ডাক্টিলিটি অ্যান্ড টাফনেস। আমাদের এক্ষেত্রে হার্ডনেস এবং স্ট্রেংথ কমে যাচ্ছে কিন্তু ডাক্টিলিটি এবং টাফনেস বেড়ে যাচ্ছে, এটা একটা ভালো জিনিস। তাহলে দ্য রিডাকশন ইন স্ট্রেংথ ইজ accompanied by an increase in ductility and toughness. তাহলে ডাক্টিলিটি আর টাফনেস বেড়ে যাচ্ছে, ফলে কি হবে, this makes the material more resistant to fracture and better suited for applications where deformation without failure is crucial. তাহলে ডাক্টিলিটি টাফনেস বেড়ে যাচ্ছে, এই জন্য আমাদের বেশ কিছু কাজেও কিন্তু লাগছে। কিন্তু আবার কি কমে যাচ্ছে, আবার হার্ডনেস আর স্ট্রেংথ কিন্তু কমে যাচ্ছে, সেটাও একটা দেখার বিষয়। আরো ইফেক্ট আছে হট ওয়ার্কিং এ, দেখো এলিমিনেশন অফ রেসিডুয়াল স্ট্রেসেস। তাহলে রেসিডুয়াল স্ট্রেস যদি থাকছে ম্যাটেরিয়ালের মধ্যে সেটা কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে একটা ম্যাটেরিয়ালকে যদি আমরা কোল্ড ওয়ার্কিং করি বা ম্যাটেরিয়ালটা যখন আমরা ফার্স্ট নিচ্ছি এর মধ্যে কিছু রেসিডুয়াল স্ট্রেস থাকে, কিন্তু যখন হট ওয়ার্কিং করছি সেই রেসিডুয়াল স্ট্রেসটা কি হয়, রিলিভ হয়ে যায়। তাহলে ম্যানুফ্যাকচারিং প্রসেস রিলিভ ডিউরিং দ্য হট ওয়ার্কিং, কি কমে, ম্যাটেরিয়ালের মধ্যে যদি রেসিডুয়াল স্ট্রেস থাকে সেটা রিলিভ হয়ে যায়। এর ফলে যে আমরা যে ফাইনাল প্রোডাক্ট পাই, ফাইনাল প্রোডাক্টের মধ্যে ডাইমেনশনাল স্টেবিলিটি ভালো পাওয়া যায়। নেক্সট হলো ইউনিফর্ম মাইক্রোস্ট্রাকচার। আমরা হট ওয়ার্কিং করার ফলে যে মাইক্রোস্ট্রাকচার হয় সেটা ইউনিফর্ম মাইক্রোস্ট্রাকচার হয়। ইউনিফর্ম মাইক্রোস্ট্রাকচার মানে ধরো প্রতিটি জায়গায় গ্রেনগুলো থাকে, একই রকম গ্রেন থাকে, তাহলে সেটা হট ওয়ার্কিং এর ফলেই হচ্ছে। নেক্সট যেটা আছে সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশনের মধ্যে পড়ছে, সেটা হলো সারফেস অক্সিডেশন। অক্সাইড ফর্ম করবে। মেটালকে যখন আমি হিট করছি সে মেটাল বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অক্সাইড ফর্ম করছে, মেটালিক অক্সাইড। তার ফলে কি হয়, তার ফলে স্কেল অথবা একটা অক্সাইডের লেয়ার দেখা যায় ম্যাটেরিয়ালের উপরে, এর ফলে সারফেস ফিনিশের উপর এফেক্ট পড়ে। নেক্সট হলো ইমপ্রুভড মেশিনাবিলিটি। যে মেশিনাবিলিটি থাকে সেটা ইমপ্রুভ করে, মানে যখন আমরা হট ওয়ার্কিং করি, হট ওয়ার্কিং করার ফলে কি হয়, যেই ম্যাটেরিয়াল থাকে সেই ম্যাটেরিয়ালের মধ্যে মেশিনাবিলিটি ক্যারেক্টারিস্টিক্স কি হয়, ইমপ্রুভ করে। হার্ডনেস এর মধ্যে কি হয়, কিছু কিছু ক্ষেত্রে হার্ডনেস কমে যায় এবং যেই মাইক্রোস্ট্রাকচার তৈরি হয় সেটা রিফাইন্ড মাইক্রোস্ট্রাকচার তৈরি হয়। এর ফলে সেটাকে বিভিন্ন মেশিনিং করতে বা কাটিং করতে আমাদের সুবিধা হয়। তাহলে ইজিয়ার টু কাট অর শেপ, বিভিন্ন শেপ দিতে বা কাটতে আমাদের সুবিধা হয়। নেক্সট এবং লাস্ট হলো ডাইমেনশনাল চেঞ্জেস। তাহলে ডাইমেনশনে কি হয়, চেঞ্জ হয়। হট ওয়ার্কিং ক্যান কজ ডাইমেনশনাল চেঞ্জেস ইন দ্য ম্যাটেরিয়াল, পার্টিকুলারলি ইন টার্মস অফ সাইজ অ্যান্ড শেপ। তাহলে কি হয়, আমরা যখন হট ওয়ার্কিং করি সেই মেটালের মধ্যে ডাইমেনশনের বেশ কিছু চেঞ্জেস ঘটে। হট ওয়ার্কিং করছি মানে মেটালটা ইলংগেট করবেই, যখন ঠান্ডা হয়ে যাবে তখন সেই মেটালটা লেন্থে কমে যাবে, ফলে ডাইমেনশনের চেঞ্জেস এরকম কিন্তু হয়। তাহলে এখানে আমি কি কি আলোচনা করলাম, এখানে আমি হট ওয়ার্কিং কি সেই নিয়ে আলোচনা করলাম, হট ওয়ার্কিং এর কি কি অ্যাডভান্টেজ আছে সেই নিয়ে আলোচনা করলাম, এবং হট ওয়ার্কিং এর কি কি লিমিটেশন আছে সেই নিয়ে আলোচনা করলাম, এবং তার সাথে হট ওয়ার্কিং করলে একটা মেটালের মধ্যে কি কি এফেক্ট পড়তে পারে সেই নিয়ে বিষয়ে আলোচনা করলাম। তো আশা করি এই টপিকটা নিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো ম্যানুফ্যাকচারিং প্রসেসের
আরও টপিকের উপর যদি লাইভ ক্লাস পেতে চাও তাহলে এই চ্যানেলের গোল্ড মেম্বারশিপ নাও, তোমরা আই বাটনে পাবে অথবা ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, সেখানে ক্লিক করে তোমরা মেম্বারশিপ খুব ইজিলি নিতে পারবে। এবং এর ফলে কি হবে, এর ফলে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে। এবং এই যে পিপিটি থেকে আমি পড়াচ্ছি এই পিপিটি তোমার পিডিএফ আকারে নোটসের মতো পাবে, তাহলে বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। তাহলে দেরি না করে তাড়াতাড়ি মেম্বারশিপ নিয়ে নাও। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরও আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।